শুরু করব যে আমাদের মনে আছে মাসখানেক আগে জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার তিনি জামাতকে এনসিপির বাপ হিসেবে আখ্যায়িত করেছেন। এখন দেখা যাচ্ছে সেই বাপের কাছেই ভিড়ল এনসিপি, এবং খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে একরকমের যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেছিলেন সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার কথা, এখন তার দলের সিস্টার্সরাই আলাদা হয়ে যাচ্ছেন। ওই একজন সিস্টার, ওই দলের সিস্টারদের মধ্যে একজন সিস্টার তাজনুবা জাবিন, তিনি যে পোস্ট দিয়েছেন সেখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন এটি কৌশল নয়, এই জোটকে তিনি কৌশল বলছেন না, তিনি বলছেন এটি সুপরিকল্পিত। মানে কেমন পরিকল্পনা আপনার মনে হয়? সেটা কি ওই যে সেই ডিজাইন, মেটিকুলাস ডিজাইন, মানে এরকমই কি কোনো মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে একটা জোট, এই জোট হলো? দেখেন, আমি আপনি আসলে আমরা বাইরে আছি। আমরা বাইরে থেকে অনেক রকম অনেক কিছু ধারণা করতে পারি, অনেক কিছু বলতে পারি। কিন্তু তাসনুভা জাবিন জেবিন উনি তো ওই ঘটনার মধ্যে ছিলেন, ওদের সঙ্গে ছিলেন। সঙ্গে থেকেও ওরা দীর্ঘদিন কিন্তু জিনিসটা বুঝতে পারেননি যে আসলে কি ঘটনা ঘটছে, কেন ঘটছে। এবং ঘটে যাওয়ার পর ওনারা হয়তো বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিষয়গুলোকে মিলিয়ে একটা মানে আপনার ধারাবাহিকতা হয়তো টের পেয়েছেন। এবং এই টের পাওয়াটাকে আমি আপনার বাইরে থেকে হয়তো অতটা বুঝবো না, কিন্তু ওনারা বুঝবেন। এবং এটা আমরা অনেক সময় সন্দেহ করেছি, অনেককে বলতে শুনেছি শুরুর দিক থেকে যে এই দলটা হলো জামাতের বি টিম। আবার কেউ বলেছে যে এটা কিংস পার্টি। তারা বলেছে তারা তারা একটা নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা তৈরি করবে। এ ধরনের নানা কথাবার্তা হয়েছে। কিন্তু এদের নিয়ে আসলে সন্দেহটা কম ছিল কেন? মানে কম ছিল বলবো না, মানে সেই সন্দেহগুলো ততটা প্রবল হয়ে দেখা দিতে পারেনি, যে কারণে সেটা হলো যে তারা কিন্তু আসলেই সেই জুলাই আন্দোলনের সামনের সারিতে ছিল। তো তাদের প্রতি মানুষের এক ধরনের বিশ্বাস ছিল, এক ধরনের মানে চিন্তা ছিল যে এরা আর যাই হোক মানে আপনার মানে মানুষের সঙ্গে তারা প্রতারণা করবে না। হুম। কিন্তু তারা দেখা যাচ্ছে তারা নিজের দলের লোকজনই তাদেরকে প্রতারক হিসেবে চিহ্নিত করছে। এবং দেখেন আপনি তাস্তফা জামিল কিন্তু আরেকটা করেছেন, খুব ইন্টারেস্টিং কথা, যে পুরো বিষয়টাকে এরা ঠেলতে ঠেলতে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে যার পর তারা যারা নাকি প্রতিবাদ করছে, যারা নাকি স্বতন্ত্র নির্বাচন করতে চাচ্ছে, তারা সেটাও পারছে না। স্বতন্ত্র নির্বাচন করার সুযোগটা তারা নষ্ট করে দিয়েছে। কারণ মানে আপনার আজকে ছিল শেষ দিন। তো একদিনে তো হুম। আর স্বতন্ত্র নির্বাচন করতে গেলে মোট ভোটারের 1% ভোটারের স্বাক্ষর লাগে। তো এটা কঠিন কাজ। তো এটাও তারা কিন্তু সন্দেহ করছে। এবং অনেক কিছু আমরা দেখলাম এর মধ্যে, যে এর মধ্যে আপনার কি আসিফ আসিফ মাহমুদ মাহমুদ। সজীব ভুইয়া, সে দেখলাম যে আজকে আবার ওই দলে জয়েন করলো, এতদিন কিন্তু জয়েন করেনি। এতদিন সে বলে এসেছে সে ঢাকা 10 থেকে নির্বাচন করবে, এবার সেটাও সে করছে না। তো এগুলো অনেক কিছু ঘটনা আছে যেগুলো দেখে ঠিক বোঝা যাচ্ছে না এই দলটা আসলে কি দল হিসেবে গড়ে উঠতে কখনো চেয়েছিল কিনা। আমার কাছে এখন তো মনে হচ্ছে তারা দল হতেই চায়নি। তারা বরঞ্চ ওই একটা মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসেবে এতদিন দলের মতো অভিনয় করে গেছে। তো দেখা যাক কি হয়। তারা এখনো তো তারা দলে আছে। তারা বলছে তারা একটা জোটে গিয়েছে, তারা তো জামাতের সঙ্গে যায় নাকি, জোটে গিয়েছে। আর জোটে যাওয়া, জামাতের সঙ্গে যাওয়া অনেকে সমর্থক ভাবছেন। হুম। এই যে মানে কৌশল বা তারা যা করছেন, এটা কি আসলে এরকম যে মানে ঠিক সময়ের একটা রিয়াকশন এই সময় করা দরকার, তাই যা মানে যা সামনে আসছে যেটা যা মনে হচ্ছে তা করছেন, নাকি আসলে আপনার কাছেও মনে হয় যেটি তাজনুভা জাবিন বলছেন এটি আসলে কৌশল না, এটি পরিকল্পিত, সুপরিকল্পিত? মানে এটা কি খুব আগে থেকেই পরিকল্পনা যে এরকমটা জায়গায় এসেই ঠেকবে, এরকম মনে হচ্ছে নাকি? মানে আপনার কি মনে আমার হচ্ছে? কাছে মনে হয় এটা আগে থেকে পরিকল্পনা। হুম। এটা আমার কাছে মনে হয়। তারা হুম। নানা ধরনের নাটক কিন্তু করেছে। কিন্তু ওই যে আপনার মিয়া গোলাম পরোয়ার যে কথা বলেছেন, যে বাবার সঙ্গে হুম। সম্পর্ক, দেখেন এখানে বাবা কথাটা বললেন কেন? আমি এর মাঝখানে আরেকটা মাঝখানে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম। সেই ভিডিও ডাক্তার সাখাওয়াত সায়ন্ত, হুম। ওনার একটা ভিডিও আমি দেখলাম যে উনি আপনার এক ধরনের স্মৃতিচারণ করছিলেন, যে উনি যখন জেলে গিয়েছিলেন তখন সেখানে জামাতের শীর্ষ নেতাদের মধ্যে একজন সৈয়দ ডাক্তার আব্দুল্লাহ আব্দুল্লাহ তাহের, তাহের, হ্যাঁ। তার সঙ্গে তার ডাক্তার তাহের, হুম। তার হুম। সঙ্গে তার দেখা হয়েছে। এবং ওখানে নাকি তাহের সাহেব সাখাওয়াত সায়ন্তকে বলেছেন, মানে শান্ত সাহেবের ভাষায়, হুম। যে উনি নিজেও ডাক্তার, তাহের সাহেবও ডাক্তার, এই জন্য তার সঙ্গে একটা আলাদা একটা ম্যাচিং হচ্ছিল। এবং সেখানে তাহের সাহেব নাকি বলেছেন যে নাহিদ ইসলাম নাকি তাদেরই লোক, তাদেরই ছেলে, তারাই নাকি হুম। নাহিদকে
আপনার নানাভাবে নার্সিং করে এই জায়গায় এনেছে, এগুলো তারা বলছিলেন। তো এইটা সাখাওয়াত সাহেব এটা কিন্তু কয়েকদিন আগে, এত মানে এই ঘটনার পরে ঘটনা তা না, হুম আগে আগে উনি বলেছিলেন। তো এখন তো এগুলো মিলে যায় আসলে, মানে আগে তো মিলেনি, কিন্তু এখন তো মিলে যাচ্ছে যে তারাই তো এই কাজগুলি করলো। তো হুম আমি কিন্তু বলছি না যে জামাত হওয়াটা কোনো অপরাধ, এটা হুম আমি হুম বলছি। জামাত একটা পলিটিক্যাল পার্টি, এটা তো থাকতেই পারে। জামাতকে পলিটিক্যাল পার্টি হিসেবে অপরাধ আমি আমি বলবো না। আমি বলবো যে এটা একটা পলিটিক্যাল পার্টি, তাদের আলাদা একটা আদর্শ আছে। সেই আদর্শ আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, সেটা অন্য হিসাব। বাট তারা থাকবে। জাতীয় পার্টি একটা পার্টি, বিএনপিও একটা পার্টি, আমি আওয়ামী লীগও একটা পার্টি মনে করি, তারাও একটা পার্টি। সবাই যার যার অবস্থানে থাকবে, যার যার রাজনীতি করবে। কিন্তু অন্য একটা রাজনৈতিক দলের নাম নিয়ে আরেকটা দলের পারপাস সার্ভ করা, এটা আমার কাছে পছন্দ না। হুম। মানে এটাকে আমার কাছে এক ধরনের হুম মানে ইসলামের ভাষায় বলে কিন্তু, যে নিজের আসল পরিচয়কে গোপন করে আরেকটা পরিচয়ে পরিচিত হওয়া, এটাকে ইসলামের ভাষায় কিন্তু মুনাফেক বলে। হুম তো এবং এটাও বলা হয় যে মুনাফেক নাকি কাফেরের চেয়েও খারাপ। তো এখন এটা আমার কাছে ওরকম মনে হচ্ছে যে তারা কি তাহলে নিজের পরিচয়টাকে অন্য একটা পরিচয়ের আড়ালে থেকে, যেটা আমরা এই এই আন্দোলনের সময় শুনেছি যে অনেক ছাত্রলীগের পরিচয় শিবিরটা ছিল, পরে তারা বলতে নাকি গুপ্ত শিবির। হুম ওরকম গুপ্ত আর কোন কোন জায়গায় আছে আমি জানি না, কিন্তু এটাও আমার কাছে এক ধরনের গুপ্ত রাজনীতি মনে হয়েছে, এই যে না, গুপ্ত তারা রাজনীতির আরেকজনের পারপাস সার্ভ করছে, হ্যাঁ, এই অন্য একটা গুপ্ত করছে। রাজনীতির মানে কথাটাই আমি আরেকটা জায়গায় একটু প্রশ্ন করতে চাইবো, কিন্তু তার মানে এরকম যে ছেলে দিন শেষে সে বাপের ইন্টারেস্টই সার্ভ করছে। এই নাহিদ ইসলাম তিনি মানে সাংবাদিকদের সাথে যখন কথা বলছেন তখন তিনি বলছেন যে তিনিও বলছেন যে আমাদের এককভাবে নির্বাচন করারই সিদ্ধান্ত ছিল, কিন্তু হাদি হত্যাকাণ্ড পরিস্থিতি পাল্টে দিয়েছে। হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বুঝতে পারছেন যে আধিপত্যবাদীরা এখনো কার্যকর হয়েছে, পরাজিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। সেদিন হাদির গুলি লেগেছে, কাল আপনার গায়ে লাগবে, আমার গায়ে লাগবে। আধিপত্যবাদী শক্তি গণ অভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য বৃহত্তর ঐক্য প্রয়োজন। কিন্তু এই যে আধিপত্যবাদ, এই যে মানে পরাজিত শক্তি বানচালের চেষ্টা করছে নির্বাচন, এগুলো তো হাদি হত্যাকাণ্ডের পর থেকে আমরা শুনছি না। এগুলো সেই গণ অভ্যুত্থানের পর থেকেই, মানে 5 তারিখের ঠিক পর থেকেই আমরা এই কথা শুনছি যে আধিপত্যবাদ চলছে, পরাজিত শক্তি বানচালের চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। মানে হাদি হত্যাকাণ্ডের সাথে এটা সম্পর্ক আবার নতুন করে কি হলো? নাকি হাদি এটা হত্যাকাণ্ডেও ওনারা কোনো করতেছেন, মেটিকুলাস ডিজাইন? এটা সম্পূর্ণ একটা খোরা অজুহাত আমার আমার কাছে মনে হয়। এই কারণে এখানে কয়েকটা পয়েন্ট। হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কি সম্পর্ক? হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আধিপত্যবাদের কি সম্পর্ক আমি বুঝতে পারি না। হাদি যাদের বিরুদ্ধে বলতো, হাদি কার কার বিরুদ্ধে বলতো? হাদি ভারতীয় মানে যে আধিপত্যবাদ হুম তার হুম বিরুদ্ধে হুম বলতো। ঠিক আছে, সেই বিবেচনায় ভারতীয় আধিপত্যবাদের যারা সমর্থক তারা হাদিকে হত্যা করতে পারে, এটাই মেনে নিলাম। আবার দেখেন, হাদিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাদি যখন আহত গুলি খেয়েছে, তখন তাকে যে রিক্সায় চড়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু কেউ একজন একটা লাইভ করছিল, এবং লাইভ করতে করতে উনি তখন বলছিলেন যে ঢাকা 8-এ নির্বাচন করতে চেয়েছিল বলে হাদিকে আজকে মরতে হচ্ছে। কথাটা খেয়াল করেন, আপনি দুটো জিনিস এখানে দেখেন। যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, তখন একজন লোকের কি লাইভ করার মতো মানসিকতা থাকতে পারে? ছিল। এবং সে একই কথা বারবার বলছিল হুম যে ঢাকা 8-এ নির্বাচন করার অপরাধে তাকে হত্যা করা হচ্ছে। তার মানে সে পুরো হত্যার দায়টা চাপাচ্ছে ঢাকা 8-এর অন্য কোনো প্রার্থী, অথবা হাদি ঢাকা 8-এর নির্বাচনে অংশ নিলে যার ক্ষতি হতে পারে তার দিকে চাপাচ্ছে। সেই হিসেবে আপনি ধরে নিতে পারেন মির্জা আব্বাসের দিকে। হুম এটাও গেল একটা দিক দিয়ে। আবার আরেকটা দিক দিয়ে হাদি আর কার বিরুদ্ধে বলেছিল? হাদি তো এনসিপির বিরুদ্ধে কথা বলেছে, স্পষ্টভাবে বলেছে এনসিপির বিরুদ্ধে। বলেছে যে এনসিপি কে সে, তারপর সে বলতেছে এদের মূল অপরাধটা হলো যে এরা জুলাই আন্দোলনকে আত্মসাৎ করার চেষ্টা করতেছে। যেমনটি হাদির ভাষায় যে 71-এর স্বাধীনতাকে, 71-এর অর্জনকে আওয়ামী লীগ গ্রাস করার চেষ্টা করেছিল। তো এবং সে তারপরে এটাও বলেছিল এই জুলাই আন্দোলনে এরা এক একজন এত টাকা ইনকাম করেছে হুম হুম যে শুনলে নাকি তার এরা নাকি হিসাব করতে তার ঘুম আসে না। হাদি বলেছে। আচ্ছা, হাদি আরেকটা কাকে বলেছে, এই যে মব, এই মবের ব্যাপারে হাদির একটা বক্তব্য ছিল। বলেছিল প্রথম আলোর সামনে যে আপনার ওই যে একবার জিয়াফত খেতে গিয়েছিল কিছু লোক তৌহিদি জনতার নাম নিয়ে, তাদের সম্বন্ধে হাদি সমালোচনা করেছিল। বলেছিল আপনি ওখানে যে দাঁড়ায় আছেন কেন? আপনি যদি প্রথম আলো পলিসি পছন্দ না হয়, আপনি 10টা প্রথম আলো তৈরি করেন, ওখানে আপনি দাঁড়ায় দাঁড়িয়ে কি করেন? তাহলে এখন দেখেন, হাদি যার যার বিরুদ্ধে বলেছে, হাদির মৃত্যুর জন্য তো আমরা সবাইকে দায়ী করতে পারি। আপনি যদি মনে করেন হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে হুম বলেছে, তাহলে আধিপত্যবাদ হাদিকে মারতে পারে। আবার হাদিকে যে নিয়ে গেল, যে লোকটা যে লাইভ করলো,
তার কথা যদি সত্য ধরি, তাহলে হাদি নির্বাচন করার যার যার ক্ষতি হয়েছে তারা হাদিকে মারতে পারে। আবার হাদি এনসিপির বিরুদ্ধে বলেছে, এনসিপির দুর্নীতির বিরুদ্ধে বলেছে, এনসিপির আপনার জুলাই আন্দোলনকে গ্রাস করা, আত্মসাৎ করার বিরুদ্ধে বলেছে। তাহলে তো আমি এটাও ভাবতে পারি যে এরাও হাদির মৃত্যুর জন্য দায়ী হতে পারে, তাই নাকি? আবার ওই যে তথাকথিত তৌহিদ জনতা, তাদের বিরুদ্ধে হাদি বলেছে, তারাও তো হাদির মৃত্যুর জন্য দায়ী হতে পারে। এখন কোনটাকে দায়ী এই জিনিসটা আপনি এখন উদ্ঘাটিত করেন মানে নাই। তার মানে কি এটা হতে পারে জনাব মাসুদ কামাল? আমরা তো আসলে বলে ফেলতে পারি না, সবই আমরা হতে তদন্ত পারে। মানে হাদি হত্যাকাণ্ড যেই আসলে শব্দটা এখন খুব গুরুত্বপূর্ণ, মানে তাজনোভা জাবিনের ওই সাজানো পরিকল্পিত এইখান থেকে সেই ডিজাইন, মেটিকুলাস ডিজাইন, মানে একসাথে এক সূত্রে গাঁথলে হাদি হত্যাকাণ্ডও কি একরকম মেটিকুলাস ডিজাইনের মধ্যে থাকতে পারে? হতে পারে, হতে পারে যে হাদির হত্যাকাণ্ড ঘটবে, তারপর আমরা এগুলো বলবো, আমরা বলে একটা পদক্ষেপ নিব, আমরা এক জায়গায় যাবো, যে ওটাকে জাস্টিফাই করার জন্য আবার হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করব, হতে পারে। এখন তো ভাই শুনেন, বলে না যে গরু চুরি হয়ে গেলে সবই সব দেহের মধ্যে পড়ে, তখন নাকি বউকে লোকে মা ডাকে, এতই মাথা খারাপ হয়ে যায়। এখন আমাদের তো মাথা খারাপ হয়ে গেছে রে ভাই, যে আমরা দেখতেছি হাদির হত্যাকাণ্ডের জন্য এখন এই মানে পত্রিকা অফিস পড়াইতে হবে, পত্রিকা অফিস পড়াইলে হাদির হত্যাকাণ্ড জাস্টিফাই হবে, হাদির আত্মার শান্তি পাবে, তাহলে এইগুলি বলার চেষ্টা করে। এখন এটা যদি বলে যে হাদির হত্যাকাণ্ডের জন্য আমার এখন জামাতের সঙ্গে যে জোট করতে হবে, যদি কেউ বলে, সে বলতে পারে, তার ব্যাপার, কিন্তু এটাকে কিন্তু লজিক্যাল মনে হয় না রে ভাই। আবার আধিপত্যবাদ, ঠিক আছে, জামাতের সঙ্গে জয়েন করলে আধিপত্যবাদ কমবে। অনেকে তো এমনও বলে যে যাদের আধিপত্যবাদের কথা বলা হচ্ছে তারাই চাচ্ছে যে জামাত শক্তিশালী হোক। আমরা তো এরকম থিওরিও শুনি। কারণ আমরা হলো কি জানেন, আমরা বোকা শোকা মানুষ ভাই, আমরা তো বুঝি না, তো এসব মধ্যে এক একটা থিওরি শুনি আর ভাবি আহা হলে হতেও পারে, এটাও হতে পারে, ওটাও হতে পারে। কেউ কেউ বলে জামাতকে নাকি ইন্ডিয়ায় প্যাট্রোনাইজ করতেছে, যে আমাদের এখানে থাকার জন্য, জামাত থাকলে নাকি বিজেপির লাভ হবে, এই থিওরি আমরা শুনি। আবার অনেকে বলে জামাত থাকলে নাকি আমেরিকার লাভ হবে। সবাই এখানে জামাত চায়, এনসিপিও চায়। এনসিপি কেন চায়, কিভাবে চায় ভাই বলতে পারবো না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, এনসিপির যে চারিত্রিক বৈশিষ্ট্য, এনসিপির যে রাজনীতির কথা তারা এতদিন বলেছে, তার সঙ্গে জামাতের জোটে তাদের যাওয়ার ব্যাপারটা আসলে জাস্টিফাইড মনে হয় না আমার কাছে। এখানে আরেকটা কারণ থাকতে পারে, যে কারণটা কথা এনসিপি লোকজন কেউ কেউ বলেছে, আমি শুনেছি, তারা বলেছে তাদের একটা নিরাপত্তার ব্যাপারে বলেছে। তাদের বক্তব্যটা হলো যে যদি একটা নতুন সরকার আসে, যে সরকারই আসুক, তখন এই সরকারের আমলে তারা যে সিকিউরিটিটা পাচ্ছে, তখন হয়তো এই সিকিউরিটি তারা পাবে না, না পেলে তারা মনে করে যে তাদের জীবন নিরাপত্তাহীন হতে পারে, এই তারা মনে করে। এই মনে করার থেকে তারা মনে করেছে হয় সরকারি দল নয় বিরোধী দল, এই দুই দলের কোনো এক দলে তাদের থাকা উচিত। তো সরকারি দল বিএনপি অনেক যাওয়ার চেষ্টা করেছে, বিএনপি তাদের নেয় নাই। এখন তারা দেখছে তাদের বিরোধী দল কে হতে পারে, জামাত হতে পারে, তো আমরা জামাতে যাই, জামাত আমাদের প্রোটেকশন দিবে, এইটাকে থিওরি তারা দিচ্ছে। আমার কথা হলো কি, আপনি জুলাই আন্দোলনের সামনে সারির লোক, সকল লোক, দেশের সকল মানুষ আপনাকে ভালোবাসার কথা, যদি সেই ভালোবাসা থাকে, পতিত যারা যারা দেশ থেকে পালিয়ে গেছে, যাদের কোনো অস্তিত্ব নাই, যাদেরকে আপনি নিষিদ্ধ করছেন, যাদের কোনো মানে দেশে কোনো মানে যাদের কোনো দাঁড়ানোর কোনো জায়গা নাই, তাদেরকে আপনি ভয় পাচ্ছেন কেন? তার মানে হলো আপনারা আসলে জনগণের হৃদয় জয় করতে পারেন নাই। আপনারা জুলাই আন্দোলনের পর নিজেরা এত বেশি দুর্নীতিতে, এত বেশি অপকর্মে জড়িয়ে গেছেন যে আপনারা মনে করেন যে আপনারা আপনাদের স্বাভাবিক জীবনযাপন, আসলে হাদিও বলেছিলেন বলে আপনি উল্লেখ করছিলেন, কিন্তু হাদি হত্যাকাণ্ডের ওই যে একটা কথা বললেন আপনি, যে একজন লাইভ করছিলেন, হ্যাঁ, যে নির্বাচন করতে চেয়েছিলেন বলেই তাকে আজকে মরতে হলো, মানে এই যে তার সাথে হত্যাকারীর সাথে দেখা যাচ্ছে ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের একটা সম্পর্ক, শুটার ফয়সাল, তিনি সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু তিনি হাদির ঘনিষ্ঠ, হাদির সাথে একদম তার পাশে বসে কথা বলছেন, আড্ডায় একসাথে বলছেন, প্রচারণা একসাথে করছেন, কতগুলো ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে তার সাথে ঘনিষ্ঠতা, মানে একরকম ডান হাত হয়ে উঠেছিলেন। অনেককেই গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু হাদির সাথে যারা ঘনিষ্ঠ, ওই আড্ডায় যারা আছেন, তাদেরকে কি, মানে আপনি কি জানেন এরকম কিছু হয়েছে যে এত ঘনিষ্ঠ কিভাবে হয়ে গেলেন? সেই যে গুপ্তর কথা আপনি বলছিলেন, যে গুপ্ত মোনাফিকের রাজনীতি করেছে এতদিন, এরকম মোনাফিকি কেউ কি মানে আগে ছাত্রলীগে ছিল, আসলে তারা শিবির, বা আগে তারা আসলে গুপ্ত ছাত্রলীগ, কেমন মুনাফিক তারা ওর মাধ্যমে এসে ঢুকলো, ঘনিষ্ঠজনের কাছ থেকে কি তাদের কি কোনো জেরার মুখে নেওয়া হচ্ছে বলে জানেন? আমি এখনো জানি না, আমি জানি না। পুলিশের তদন্ত তৎপরতা, তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আমি সব জানবো এমনটা আমি মনে করি না।
হয়তো পরে জানতে পারবো। না, কিন্তু কিন্তু জনাব আমি আসিফ একটা তো জিনিস শুনেছি, হ্যাঁ, বলেন, হ্যাঁ, বলেন প্লিজ। আমি একটা জিনিস শুনেছি যে হাদির আপনার গুলিবিদ্ধ হওয়ার পর বেশ কিছু সময়, বেশ একটা লম্বা সময় হাদির ব্যবহৃত মোবাইলটা নাকি পাওয়া যাচ্ছিল না, এবং সেই মোবাইলে কি ছিল না ছিল, উনি কার কার সঙ্গে কথা বলেছিলেন, নিশ্চয়ই এই লোক তার এখানে ঢুকেছে, কারো না কারো রেফারেন্সে হুম। ঢুকেছে, কে তাকে কার রেফারেন্সে ঢুকলো, কে তাকে পাঠালো, এগুলো হয়তো সেই মোবাইলটা পেলে হয়তো মানে তদন্তকারী অফিসাররা তৎক্ষণিক জানতে পারতো। মানে আমার কাছে তারা অবাক এই লাগে, পর্যন্ত মোবাইল পেয়েছে কেন কি পেতে পায় না হবে? আমি জানি না। ধরেন আশেপাশের যে ঘনিষ্ঠ, মোবাইল তো একটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আশেপাশে যারা ঘনিষ্ঠ, যারা একসাথে আড্ডায় বসছে, তারা পরস্পরকে চেনেন নিশ্চয়ই। আমাদের কালচারটা এরকমই। একসাথে আড্ডায় বসলে পরস্পরকে আমরা চিনি। তো একসাথে বসছেন, একসাথে কথা বলছেন, আশপাশের মানুষগুলো জানবেন না যে তিনি কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন? একদম উড়ে এসে জুড়ে বসে কেউ এত নিশ্চয়ই খুশি জানে, হন? নিশ্চয়ই জানে, এবং এগুলো জানার মাধ্যমে হয়তো পুলিশ কিছু জানতেও পেরেছে, পেরেছে কিনা আমি জানি না, আমি এটা নিয়ে ডিটেল কারোর সঙ্গে আলাপ করিনি, এবং আমি কোনো পত্র পত্রিকাতে এর সংক্রান্ত কোনো রিপোর্ট হুম। দেখিনি। কাজে আমি আসলে বলতে গেলে এটা সম্বন্ধে আমি মন্তব্য করতে পারবো না। জি। তবে আমার মনে হয় এটা তেমন কোনো জটিল মামলা যে এই মামলার রহস্য উন্মোচন হবেই না, তাও না। এটা রহস্য উন্মোচন করা খুব একটা জটিলতা হয়তো বা নেই, কিন্তু হয় কি, আমি আপনাকে একটা কথা বলি, কতগুলি বিষয় হয়ে যায়, মানে একটা পাবলিক মানে আপনার ডিমান্ড তৈরি হয়ে যায়, অথবা একটা ডিমান্ড তৈরি করা হয় অনেক সময়। যখন একটা পাবলিক ডিমান্ড তৈরি হয়ে যায়, তখন যদি অন্য কোনো কিছু তথ্য যদি পেয়েও যায় পুলিশ, তখন পুলিশ সেটাকে প্রকাশ করতে এক ধরনের দ্বিধান্বিত হয়। তারা মনে করে, যেমন সবাই ইঙ্গিত করতেছে যে এটা হলো আধিপত্যবাদী শক্তি। এখন দেখা গেল আধিপত্যবাদী শক্তি না, এটা হয়তো কোনো ব্যক্তিগত রেষারেষি ছিল, হতে পারে, কিন্তু হুম। তখন পুলিশ কিন্তু এটা বলতে পারবে না কিছু। পুলিশ যখন আপনি একটা একটা আপনার ধরেন আপনার আরেক ধরনের ট্রায়াল হয়ে যায়, মব ট্রায়াল হয়ে যায়, মানে এখন যেটা হচ্ছে সেটা কি, যে আপনার শাহবাগে ইনকিলাব মঞ্চের লোকজন বসে গেছে, এরা সবাই ইনকিলাব মঞ্চে কিনা আমার সন্দেহ আছে। ইনকিলাব মঞ্চে এত বড় সংগঠন না। ইনকিলাব মঞ্চ হাদির মৃত্যুর আগ পর্যন্ত, ইনকিলাব মঞ্চে হাদি ছাড়া আর কাউকে আপনি চিনতেন? আমরা চিনতাম না তো ভাই, এটা এত বড় সংগঠন না। কিন্তু তাহলে এত লোক আসলো কোত্থেকে? আমি যদি বলি কেউ কেউ লোক সাপ্লাই দিচ্ছে, কেউ কেউ হয়তো বলতে চাচ্ছে যে এই জিনিসটা টিকে থাকুক, হতে পারে, যদি হয়। এখন যদি এরা বলে হাদির মৃত্যু সম্পর্কে, ওরা যে দাবিটা করছে ওখানে বসে, আপনি ওই দাবির বাইরে তো পুলিশের পক্ষে যাওয়া কঠিন। পুলিশ যদি হুম। ওই দাবির বাইরে অন্য কিছু বলতে চায়, তাহলে তো পুলিশের উপর আরেকটা চাপ আসবে, যে তুমি এই মামলাটাকে অন্যদিকে ঘোরাতে চাচ্ছ। এখন তারা যে লাইনে চাচ্ছে, পুলিশকে ওই লাইনে তদন্ত করতে হবে, অথবা চুপ করে থাকতে হবে। আপনি কি করবেন? এই জন্য হয় কি, পুলিশ তদন্ত করছে, আপনি একটা সমস্যা বেঁধে দিয়েছেন যে 35 দিনের মধ্যে অথবা 45 দিনের মধ্যে বিচার করতে হবে, মানে আসামি ধরতে হবে না, বিচার করতে হবে। তো আপনি এখনো আসামিও ধরতে পারেন না, কে আসামি তাও জানেন না। যার নাম দেখানো হচ্ছে, যাকে দেখানো হচ্ছে যে এই লোকটাই করছে, ফয়সাল নাকি যার নাম, হুম। হুম। ওই লোকটাই যে করছে তার কি গ্যারান্টি আছে? অথবা ওই লোকটা তো পেইড হতে পারে, ও তো হয়তো মানে কোন কন্ট্যাক্ট কিলার হতে পারে। যদি কন্ট্যাক্ট কিলার তাকে ধরে আমার লাগবে, আমার তো লাগবে কন্ট্যাক্ট কে দিয়েছে তাকে। এগুলো তো অনেক দূর ব্যাপার। কাজে আপনি এখনই বলছেন যে 45 দিনের মধ্যে তোমাকে বিচার করতে হুম। হবে, তো বিচার করেন 45 দিনের মধ্যে। আপনি একটাকে বলির পাঠা ধরে এনে কিছু একটা করে দিলেন, যেমন হয়ে গেল। জজ মিয়া ঘটনার মতো দ্রুত বিচার করতে যেমন হবে। জজ মিয়া, কাজে এটা তো ওভাবে হয় না রে ভাই। হুম। আপনাকে তো সময় দিতে হবে, আপনাকে তো তাহলে তদন্ত করতে একটু হবে। বলেন তো যে এটা কি মানে বিচারের জন্যই আসলে এত এই উম, মানে আন্দোলন? শুধু তো শাহবাগে না, বিভাগীয় শহরে অ- অবরোধ তারা ডেকেছে, সর্বাত্মক অবরোধ তারা কর্মসূচি ডাকছে এরকম কি যেন দেখছিলাম আমি খবরে, বিভাগীয় দেখেন আমি সবগুলো বলি বিভাগীয় আপনাকে, শহরে। তো এগুলো কি আসলে বিচারের দাবিটা হ্যাঁ বিচারের দাবিতে অন্যায় নাকি না। পেছনে অন্য কিছু? আমি বলি আপনি, বিচারের দাবিটা কিন্তু অন্যায় না। বিচারের দাবি থাকতেই পারে, থাকাই উচিত। এবং হাদি এমন একটা ক্যারেক্টার, তার জন্য বিচারের জন্য সবাই মাঠে নামবে, এটাই স্বাভাবিক, হুম। এতে আমি কোনো অন্যায় দেখি না। কিন্তু আমার কথা হলো কি, যে বিচারকে যদি আপনি বলে দেন কি করতে হবে, আপনি যদি নির্দিষ্ট করে বলে দেন যে ওই মারছে, আমি জানি ও মারছে, আপনি কি করে জানবেন? যখন তারা বলে ও মারছে, আপনি কি করে জানলেন? আপনি কয়েকটা ভিডিও ফুটেজ দেখেছেন, তাও স্পষ্ট না, সেটাও কিন্তু খুব যে স্পষ্ট তাও না, তারপরে মানলাম। কিন্তু এটা কে মারিয়েছে? দেখেন, আমি প্রথমত এর জন্য দায়ী করবো গভর্নমেন্ট, কিভাবে দায়ী করবো সেটা বলি আপনাকে। আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি সে ইন্ডিয়ায় চলে গেছে, আমি ধরে নিচ্ছি কোন আপনার সীমান্ত দিয়ে গেছে। সে কোন সীমান্ত দিয়ে গেছে কেউ জানে না। আচ্ছা, ঢাকা থেকে যদি আপনি যে কোনো সীমান্ত যেতে চান, 6-7 ঘন্টা সময় তো লাগবে, লাগবে না? সে তো ঢাকা থেকে হেলিকপ্টারে করে যাবে না,
সে গাড়িতে গেছে। হাদির মধ্যে একটা লোক গুলি খাওয়ার পর সঙ্গে সঙ্গে কেন সমস্ত সীমান্ত এবং ঢাকা থেকে বের হওয়ার সমস্ত চেকপোস্ট কেন সিল করে দেওয়া হলো না? কেন দেওয়া হলো না বলেন আপনি? সরকার এটা সিল করে দিতে কতক্ষণ সময় লাগতো? এই ধরনের বড় ঘটনা ঘটিয়ে লোকজন সাধারণত সীমান্ত পার হয়ে যেতে চায়, এটাই স্বাভাবিক। তাৎক্ষণিকভাবে সমস্ত চেকপোস্ট দিয়ে কেন এটাকে সিল করে দেওয়া হলো না? যদি গভর্নমেন্ট দিত তাহলে তো সমস্যা হতো না। কেন দিল না গভর্নমেন্ট? গভর্নমেন্টের নিশ্চয়ই এক ধরনের মনে করি হয় ভুল অথবা আস্কারা, আমি জানি না কি। তাহলে এই ভুলটা গভর্নমেন্ট করলো কেন? আবার দ্বিতীয়ত নিজে গিয়েছেন দেশের বাইরে, তারই বা গ্যারান্টি কি? তারই গ্যারান্টি কি? কেউ দেখছে? দেখে নাই। মেঘালয় পুলিশ বলেছে তাদের এখানে কেউ আসেনি, বলে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? তাহলে আমরা কিন্তু অন্ধকারে একটা সুই খুঁজতেছি, ঘরের একটা সুই পড়ে গেছে, প্রথম কাজ আমি বাতি সব নিভিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি বলছি কেন সুই পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি সুইটা খুঁজে বের করো। তো লাইট জ্বালান, আপনাদের লাইট জ্বালালে পরে ঢের দিয়ে লাইট ভাঙিয়ে ফেলান, তাহলে কেমন হবে ভাই? কাজে এরা যেটা করতেছে, মানুষের সঙ্গে তদন্তকারী অফিসার যারা আছে, কর্মকর্তা যারা আছে, পুলিশ যারা, আমি কিন্তু পুলিশের উপরে অত্যন্ত আস্থাশীল ব্যক্তি একজন। আমি মনে করি আমাদের পুলিশকে বাধা না দিলে তারা অনেক কাজ করতে পারে। আপনার মনে আছে মোহাম্মদপুরে এক বাড়িতে একটা কাজের মহিলা, সে মা মেয়েকে দুজনকে মারলো, সেই মহিলার নাম কেউ জানে না, ছদ্মনাম দিয়ে আসছে। ওই মহিলার চেহারা কেউ দেখে নাই, ওই মহিলার কোনো ছবি নাই, কিছু তো নাই। দুদিনের মাথায় ওই মহিলাকে ধরে ফেলেছে। পুলিশ তো ধরছে রে ভাই, কেমনে ধরলো বলেন? তো বাংলাদেশের পুলিশ চাইলে পান, কিন্তু অনেক কিন্তু সময় চাইলে তাকে কি সবও চাইতে পারে? দেওয়া হয় না। এটাই একটা কথা। চায় কিনা এবং চাইলে কি সবও পারে কিনা, মানে অনেক কিছুই পারে তাই বলে সব কি পারে কিনা, কিন্তু পুলিশের না, তো একটা মানে তা অগ্রগতিও বলছি না আছে। আমি। কিন্তু আমাকে ধরে চাইতে দেওয়া হচ্ছে কিনা, অনেক সময় চায় যে তোমার চাওয়ার দরকার নাই, হুম তুমি থাকো চুপচাপ, আমি ততক্ষণ আন্দোলনটা করে নেই। হুম হুম অনেক কিছু আছে রে ভাই, জি, আমি এটাই বেশি জিজ্ঞাসা আর কি করছিলাম। বলবো। এই যে এই আন্দোলন, এটার পুরো মানে কারণ কি আসলে বিচারের দাবি? যদি তাই হয়, বিচার তো একটু কম এগোচ্ছে, মানে তদন্ত, যেমন ধরেন ডিএমপি কমিশনার তাদেরকে সাথে নিয়ে বলছেন, সাংবাদিকদের সামনে বলছেন কি কি অগ্রগতি হয়েছে, যে 10 জনের মতো 10 জন গ্রেপ্তার হয়েছে, কি কি উদ্ধার করা গেছে। বলা হচ্ছে যে 7 জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ নির্ভুল তদন্ত প্রতিবেদন দেওয়া হবে, বিচারের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। তারা তো একরকম হচ্ছে, মানে আগাচ্ছে তো। তাহলে একদম অত অবরোধ করে সব কিছু করে এটার আসলে আর কোনো উদ্দেশ্য আপনি মনে হয় যে মানে এর পেছনে আরো কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে? হতে পারে নির্বাচন যত ঘনিয়ে আসবে আরো অনেক কিছুই আমাদের কাছে স্পষ্ট হবে, এটা হলো আমার ধারণা। নির্বাচন যতই ঘনিয়ে আসবে, হুম এখন নির্বাচনের আর খুব বেশি দিন বাকিও নেই, 1.5 মাসের মতো আছে। এই 1.5 মাসের মধ্যে আরো অনেক কিছু দেখবেন, আরো অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। হুম অনেক দলের চেহারা বুঝতে পারবেন, কে গুপ্ত আছে সেটাও বুঝতে পারবেন, কোনটা মেটিকুলার ডিজাইন ছিল সেটাও বুঝতে পারবেন, কে কিভাবে আপনার মানে এখান থেকে মানে আপনি এক্সিট খুঁজতেছে সেটাও বুঝতে পারবেন। আরো সামনের দিনগুলিতে অনেক কিছু দেখবেন। বিএনপির দিকে দেখবেন কিভাবে আমাদের উপদেষ্টারা ঝাঁপিয়ে পড়ছে, দেখবেন। কারণ এক্সিট রুট খোঁজার জন্য অনেকে আসবেন। তো আমি তো এই ব্যাপারে একটা প্রস্তাব আগে দিয়েই রাখছি, সেটা হলো গিয়া আপনার অনুষ্ঠানে আরেকবার বলি। আমি তো মনে করি ক্ষমতা হস্তান্তরের কমপক্ষে 1 মাস আগে সমস্ত উপদেষ্টার পাসপোর্ট সিজ করতে হবে। তারপর নতুন সরকার আসবে, সমস্ত উপদেষ্টার গত 1.5 বছরের কর্মকাণ্ড বিচার করবে, কার কতটুকু সম্পদের বৃদ্ধি হয়েছে, কিভাবে হয়েছে সেটা জাজ করবে, তারপরে এক একজনকে পাসপোর্ট ফেরত দিবে। এটা আমি আগে বলে রাখছি এবং এটার মধ্যে আমি এখনো স্থির আছি, কারণ আমার ধারণা অনেক উপদেষ্টা আর দেশে থাকবেন না। হুম বিএনপি ক্ষমতায় আসবে, আমি বলছিলাম শেষ প্রশ্ন, এবার আসলে শেষ প্রশ্ন। বিএনপি ক্ষমতায় আসবে, ধারণা করা হচ্ছে, আপনিও বলছিলেন যে সবাই বিএনপির দিকে ঝাঁপিয়ে পড়বে। বিএনপির প্রধান যিনি আসাতে একটা ব্যাপক সাড়া পড়েছে, একটা ব্যাপক আলোচনা, সব কিছুর কেন্দ্রবিন্দু তারেক রহমানকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, তিনি যে তার যে ফেসবুক পোস্টটা, যে তার দেশে আসা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, আরও অনেক কিছু বিষয় আছে, এটি স্পর্শকাতর বিষয়, এখন কি তার নিয়ন্ত্রণে তিনি, মানে তার সিদ্ধান্তগুলো তিনি নিতে পারছেন বলে মনে হয়? মানে তিনি সামনের দিনে কীভাবে দেশ চালাবেন বা এখন কীভাবে দলটা চালাচ্ছেন, এটি তার নিয়ন্ত্রণাধীন সিদ্ধান্ত? শুনেন, এখন সে কিভাবে চালাচ্ছে, চালাবে, দল চালাবে, কি করবে না করবে, কিভাবে রাজনীতি করবে, কিভাবে তার স্ট্র্যাটেজি গুলো উনি ঠিক করবেন, এটা উনি এখনো কিন্তু তেমন কিছু দেখার নেই আমাদের। আমরা এখনো কিছু দেখতে পাইনি। এটা ওনার নিয়ন্ত্রণে থাকবে কি থাকবে না সেটা হয়তো আগামী দিনগুলোতে আমরা বুঝতে পারবো। আর আগে যে ফেসবুকে উনি যে পোস্টটা দিয়েছিলেন, যে স্ট্যাটাসটা দিয়েছিলেন,
আমার মনে হয় যে উনি পরবর্তী সময়ে কখনো যদি উনি আত্মসমালোচনা করেন অথবা অতীতের দিকে তাকান, আমি মনে করব উনি হয়তো ধারণা করবেন কিনা আমি জানি না। আমি নিজের বিশ্লেষণ আমি বলি, গত কয়েক বছরের মধ্যে ওটা ছিল ওনার সবচেয়ে বড় ব্লান্ডার। ওই পোস্ট ওনার দেওয়া ঠিক হয়নি। হুম। ওই পোস্ট দেওয়ার মাধ্যমে উনি ওনার জন্য অনেক ক্ষতি করেছেন, ওনার ইমেজের অনেক ক্ষতি হয়েছে, এটা আমি মনে করি এখন পর্যন্ত। কিন্তু তারপর উনি যা যা করছেন, যেভাবে করছেন, যা বলছেন, আমার কাছে এখন পর্যন্ত আমি তারেক রহমানকে নিয়ে আশাবাদী হতে চাই না। আমি মনে করি যে উনি হয়তো আমাদের আশাকে ধারণ করতে পারছেন। জি। তবে উনি বিভিন্ন জায়গায় যে যেরকম মানুষের ভালোবাসা পাচ্ছেন, এটা আমার কাছে একটু অভূতপূর্ব মনে হয়েছে। আমি এরকম আগে কখনো দেখিনি। এই ভালোবাসার ভার উনি বহন করতে পারবেন কিনা, এটা নিয়ে আমি একটু চিন্তিত। আবার পাশাপাশি যে মোসাহেবি শুরু হয়ে গেছে বিভিন্ন সেক্টর থেকে, আমি মিডিয়ার মোসাহেবি নিয়ে মাঝখানে একবার একটা কন্টেন্ট করেছিলাম যে উনি যেদিন আসলেন তার পর দিন কি হয়েছে, কোন কোন মিডিয়া কিরকম কভারেজ দিয়েছে ওনাকে। আমি ভেবে বিস্মিত হয়েছি যে আমি অন্তত 3টা নিউজ পেপার দেখেছি যে 3টা পত্রিকার ফ্রন্ট পেজে 10টা 12টা করে নিউজ ছাপা হয়েছে, আইটেম ছাপা হয়েছে, তার সবগুলি তারেক রহমানকে নিয়ে। অন্য কোনো ইস্যুই ছিল না এখানে। আমি এরকম 3 থেকে 4টা দেখেছি আমি। আর 2টো নিউজ পেপার দেখেছি যারা নাকি 12 পৃষ্ঠা নিউজ পেপার, 12 পৃষ্ঠার মধ্যে 3 পৃষ্ঠা তারেক রহমান ছাড়া আর কিছু নাই। তো এগুলো কিন্তু তারেক, এই যে তারেক বন্দনা, সবকিছুকে তারেকময় করে তোলা, এটা এক ধরনের তৈলাক্ত সাংবাদিকতা। হুম। এই সাংবাদিকতা আসলে এক ধরনের মোসাহিবেরই নামান্তর। যদি এই ধরনের মোসাহিবিকে তারেক রহমান সাহেব এবং তার দল এন্টারটেইন করেন, তাহলে কিন্তু আমি তারেক রহমানের কে নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছি ওনার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, সেটা কিন্তু আসলে একটু মানে আপনার শঙ্কার মধ্যে পড়ে যাবে। জি। শেখ হাসিনাকে তেল দিয়ে এখন জেলে আছেন অনেক সাংবাদিক, এখন আবার হ্যাঁ, মোসাহেবি আপনি বলছেন, সেটিও যদি চলমান থাকে তাহলে আসলে সামনে সাংবাদিকতার কি হবে সেই চিন্তা তো আমরা সাংবাদিক হিসেবে করতে পারি। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। তারেক রহমানের সেই আই হ্যাভ এ প্ল্যান আশা করতে চাই প্ল্যানটা তারই এবং তারই নিয়ন্ত্রণাধীন থাকবে, সেটি অন্তত আমরা আশা করতেই চাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হলেন, সময় দিলেন। ধন্যবাদ দর্শক আপনাদেরও এতক্ষণ সাথে থাকার জন্য।